ধার নিব। শান্ত মায়ের কথায় সম্মতি জানালো। এরপর তিনি ঘরে গিয়ে বোরখা পরে শান্তকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। সাথে শিমুলও ছিল। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ভালো করে শান্তর হাত দেখলেন। এরপর কিছু পরীক্ষা লিখে দিয়ে বললেন সেগুলো করানোর জন্য। শান্তর মা সেগুলো পরীক্ষা করার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে গেলেন। সেখানে শান্তর হাত পরীক্ষা করার পর তারা বলল পরের দিন সকালে এসে রিপোর্ট নিতে। সকাল থেকে এখনো পর্যন্ত শান্তর হাতের নীল রেখা 2 ইঞ্চি উপরে উঠে গেছে। এমত অবস্থায় পরীক্ষার রিপোর্ট গতকাল মানে অনেক দেরি। তাই তিনি ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের অনেক অনুরোধ করলেন যে রিপোর্টটি আজকে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটাতে অপারগতা প্রকাশ করলো। এরপর তিনি আবারও সেই ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন, রিপোর্ট না দেখে তো কিছু বলা যাবে না, আপনি বরং কালকে আসেন। শান্তর মা উপরন্ত না দেখে শিমুল আর শান্তকে নিয়ে বাসায় চলে এলেন। ঘড়িতে তখন বিকাল 3টা। শান্তর মা শিমুল আর শান্তকে ভাত দিয়ে নিজেও কিছু খেলেন। এর মধ্যে জিন সাধক শান্তর মায়ের ফোনে কল করলেন। শান্তর মা শান্তর পাশ থেকে দূরে সরে গিয়ে ফোনে কথা বললেন। জিন সাধক হুজুর তাদের বাজারে চলে এসেছেন, কিন্তু তাদের বাড়ি চিনতে পারছেন না। শান্তর মা ওনাকে বললেন, হুজুর আপনি অপেক্ষা করেন, আমি লোক পাঠাচ্ছি। শিমুল তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে জিন সাধক হুজুরের নাম্বার নিয়ে বাজারের দিকে রওনা হলো। এরপর হুজুরের সাথে দেখা করে ওনাকে বাড়িতে নিয়ে এলো। শান্তর মা জিন সাধক হুজুরকে চা নাস্তা খেতে দিলেন। চা নাস্তা শেষ করার পর শিমুল আর শান্তর মা ওনাকে সব কিছু খুলে বললেন। সব শোনার পর উনি বললেন আমাকে ওনার সাথে কথা বলতে হবে। শিমুল বলল, হুজুর, শান্ত এমনিতেই নর্মাল থাকে, শুধুমাত্র ওই গোলাপ ফুল ছুঁতে গেলেই সে অস্বাভাবিক আচরণ শুরু করে। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তারপর উনি শান্ত রুমে গিয়ে প্রবেশ করলেন। শান্ত ওনাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। উনি সালামের জবাব দিয়ে বললেন, বসো। শান্ত আবারও নিজের বিছানায় বসে পড়ল। তারপর উনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? শান্ত উত্তর দিল, আমার নাম জুবাইর আহমেদ শান্ত। তুমি কি করো? পড়ালেখা করি। ভালো। হুজুর শান্তর সাথে কথা বলতে বলতে রুমের চারিদিকে চোখ বুলাচ্ছিলেন। হঠাৎ টেবিলের নিচে পড়ে থাকা গোলাপটির দিকে তার নজর গেল। বড়ই আশ্চর্য ধরনের গোলাপ। এই ধরনের গোলাপ উনিও কোনোদিন দেখেনি। গোলাপটি দেখে উনি বললেন, এত সুন্দর গোলাপ এখানে ফেলে রেখেছো কেন? ফুলদানিতে সাজিয়ে রাখলেই তো পারো। এই বলে উনি যেই না গোলাপ হাতে নিতে যাবে, তখনই শান্ত বলে উঠল, এই ওটাতে হাত দিস না। হুজুর শান্তর দিকে তাকিয়ে বললেন, কি বললে তুমি? কি বললাম শুনতে পাসনি? ওটাতে হাত দিস না, খবরদার। এই বলে হুজুর যেই না গোলাপ ফুলটি স্পর্শ করতে যাবেন, অমনি শান্ত এক লাফে হুজুরের সামনে গিয়ে ওনার হাত চেপে ধরে বলল, তোকে না বলেছি এটাতে হাত দিবি না? এই বলে সে হুজুরে এক হাত ধরে ওনাকে ছুঁড়ে ফেলে দিল। শিমুল তাড়াতাড়ি করে এসে হুজুরকে ধরে তুলল। উনি বাঁ হাতে খুবই আঘাত পেয়েছেন, হয়তো মচকে গেছে। শান্ত শিমুলকে দেখে বলল, ও তাহলে এই ব্যাটাকে তুই নিয়ে এসেছিস, তোকে তো আমি দেখে নিব। হুজুর এক মুহূর্ত দেরি না করে শিমুলকে নিয়ে শান্ত রুম থেকে বাইরে বেরিয়ে গিয়ে শান্তকে ঘরের দরজা বন্ধ করে আটকে দিলেন। শান্তর মা হুজুরের কাছে এসে বললেন, কি হয়েছে হুজুর, কি দেখলেন আমার ছেলেকে? উনি বললেন, আপনার ছেলের উপর এক পরীর নজর পড়েছে, সে খুবই শক্তিশালী। তাকে বসে আনতে হলে আমি আমার জিনদেরকে হাজির করতে হবে। শান্তর মা বললেন, তো হাজির করেন, আমার ছেলেকে যেভাবেই হোক ওই পরীর কবল থেকে মুক্ত করেন। হুজুর বললেন, এখন সম্ভব নয়, মাগরিবের পর জিনদের হাজির করতে হবে, তাই আমাদের মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক তখনই মসজিদের মাইক হতে আসরের আজানের সুর ভেসে এলো। হুজুর তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসরের নামাজে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, শান্তর দরজার পাশে কেউ যেন না যায়, দরজাটা যেন বন্ধ থাকে। আসরের নামাজ আদায় করে জিন সাধক হুজুর শান্তদের বাড়িতে ফিরে এলেন। শান্তর মা হুজুরকে আলাদা একটি রুমে বিশ্রামের সুযোগ করে দিলেন। এদিকে শান্তর দরজা খুলে দেওয়ার জন্য খুবই চিৎকার করছে। শান্তর মায়ের মন চাইছে ছেলেকে দরজা খুলে দেন, কিন্তু হুজুরের কড়া নির্দেশ, উনি না বলার আগ পর্যন্ত দরজা খোলা যাবে না। শিমুল শান্তদের বারান্দায় একপাশে বসে মোবাইল টিপছে। সবাই অপেক্ষা করছে কখন মাগরিবের আজান হবে। শান্তর মা হুজুরের জন্য সামান্য
নুডলস আর হালকা কিছু নাস্তার ব্যবস্থা করলেন। এরপর শিমুলকে ডেকে সেগুলো হুজুরের রুমে পাঠিয়ে দিলেন। হুজুর তখন দু চোখ বন্ধ করে তসবিহ পড়ছিলেন আর কি যেন ভাবছিলেন। শিমুল ডাক দিতেই উনি কিছুটা কেঁপে উঠলেন। শিমুল হুজুরের দিকে নাস্তা এগিয়ে দিয়ে বলল, হুজুর, খালা পাঠিয়েছেন এগুলো। হুজুর একটু আবেগমাখা কণ্ঠে বললেন, এত কষ্ট করে এতগুলো তৈরি করার কি দরকার ছিল? এরপর তিনি হাত বাড়িয়ে নাস্তাগুলো নিয়ে খেতে লাগলেন। শিমুল হুজুরের রুমের বাইরে চলে গেল। অন্যদিকে বিকেলের সময়টা তাড়াতাড়ি চলে গেলেও আজকে যেন শিমুলের কাছে এই ক্ষণটাকে অনেক লম্বা মনে হচ্ছে। অবশেষে সবার অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে মসজিদের মিনার হতে ভেসে এলো আল্লাহু আকবার ধ্বনি। জিন সাধক হুজুর আস্তে আস্তে রওনা হলেন মসজিদের দিকে। মাগরিবের নামাজ আদায় করার পর তিনি আবারও শান্তদের বাড়িতে এলেন। এরপর তিনি শান্তদের ঘরে বসে সমস্ত বাতি নিভিয়ে দিতে বললেন। শান্তর মা হুজুরের কথা মতো ঘরের সমস্ত বাতি নিভিয়ে দিলেন। শান্তর মা আর শিমুল রুমের একটি কর্নারের চেয়ারে বসে রইলেন। সমস্ত ঘর অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, নীরব নিস্তব্ধ চারিদিক। শুধুমাত্র হুজুরের কণ্ঠ গুনগুনিয়ে পিছু পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই দরজার মধ্যে একটা শব্দ হলো। হুজুর তখনই বললেন, হায়দ্রা সুদ, তুমি এসেছো? কেউ একজন জবাব দিল, হ্যাঁ জনাব, আমি এসেছি। হুজুর তাকে শান্তর সাথে হয়ে যাওয়া সব ঘটনা খুলে বললেন। পাশাপাশি শান্তর মা শান্তর হাতে কাঁটা বিঁধে করুণ অবস্থা হওয়ার কথাও জানালেন। জিনটি সব শুনে বলল, হুজুর, আমি আপনার দেহের সাথে মিশে যাচ্ছি, তারপর আপনি শান্তর ঘরে যাবেন, গিয়ে তার সাথে কথা বলবেন। আমি আপনার মধ্যে থেকে সবকিছু পরোক্ষ করব। এরপর জিন আইদারুস হুজুরের দেহের সাথে মিশে গেল। হুজুর বললেন, ঘরের বাতিগুলো জ্বালাও। হুজুরের কথা মতো শান্তর মা ঘরের বাতি জ্বালালেন। বাতি জ্বালানোর পর হুজুর আস্তে আস্তে হেঁটে চললেন শান্তর ঘরের দিকে। শান্তর ঘরের সামনে গিয়ে শান্তর ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। দরজা বন্ধ করে দেওয়ার শান্ত অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে ঘুমিয়ে পড়েছিল। হুজুর গিয়ে তার বিছানায় বসে তার মাথায় হাত বুলালেন। শান্ত ঘুমের মধ্যে বলল, কে হুরাইরা এসেছো নাকি? হুজুর আস্তে আস্তে ডাকলেন। শান্ত, এই শান্ত, উঠো বাবা। শান্ত চোখ খুলে তাকালো। হুজুরকে দেখেই সে উঠে বসে হুজুরকে সালাম দিল। হুজুর সালামের জবাব দিয়ে তার অবস্থা জানতে চাইলেন। শান্ত ভালোভাবে হুজুরের সব কথার উত্তর দিল। হুজুর বুঝতে পারলেন শান্ত এমনিতেই নর্মাল থাকে, তবে গোলাপটি স্পর্শ করতে গেলেই তার উপর পড়ে এসে ভর করে। তাই তিনি শিমুলকে ইশারা দিলেন গোলাপটি স্পর্শ করার জন্য। শিমুল হুজুরের কথা যেই না গোলাপ স্পর্শ করতে যাবে, তখনই শান্ত বলে উঠল, এই, তোকে কতবার বলেছি এই গোলাপ স্পর্শ করবি না? শিমুল ভয় পেয়ে গোলাপে আর হাত দিল না। হুজুর শান্তর হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরে কিছু পড়তে লাগলেন। তখনই শান্ত জোরে জোরে চিৎকার করতে লাগলো। হুজুর শান্তকে আবারও জিজ্ঞেস করলেন। তোমার নাম কি? শান্ত উত্তর দিল। আমার নাম হুরায়রা। এইভাবে হুজুরের সাথে হুরাইরার কথোপকথন হতে লাগলো। তুমি কোথা থেকে এসেছো? আমি পরিলোক থেকে এসেছি। কেন এসেছো এইখানে? এই ছেলেটাকে আমার ভালো লাগে তাই। তুমি যাবে কিভাবে? আমি এই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি কি ভালোই ভালোই যাবে নাকি আমাকে কিছু করতে হবে? শান্ত হেসে বলল, আমাকে তাড়ানোর মতো ক্ষমতা তোমার নেই, পারলে চেষ্টা করে দেখতে পারো। হুজুর হেসে বললেন, আমার সম্পর্কে তোমার ধারণা নেই, তাই তুমি এমন কথা বলছো। আমি তোমাকে বিদায় করেই এই বাড়ি থেকে বিদায় নিব, তার আগে নয়। এই বলে হুজুর শান্তর কনিষ্ঠ আঙুল ছেড়ে দিলেন। সাথে সাথেই শান্ত বিছানায় অচেতন হয়ে পড়ে গেল। শান্তর মা শান্তকে ধরতে যাবেন, এমন সময় হুজুর থামিয়ে বললেন, এই মুহূর্তে তাকে স্পেস করবেন না, তাকে এই রুমে কিছু সময় একা রেখে দিন। হুজুরের কথায় সবাই শান্তকে রুমে একা রেখে চলে আসে। হুজুর আবারও আগের মতোই রুমে এসে সব বাতি বন্ধ করে জিন আইদারুসের সাথে কথা বলতে শুরু করেন। জিন আইদারুস হুজুরকে জানালেন, শান্তর উপরে যে ভর করেছে সে হচ্ছে পরিলোকের মেয়ে হুরাইরা। পরীরা সাধারণত যাকে পছন্দ করে তাকে উঠিয়ে নিয়ে যায় এবং পরিলোকে তাদের গোলাম করে রাখে। তাদের অবস্থা এমন হয় যে তারা বাঁচা আর মরার মাঝখানে ঝুলতে থাকে। এ এক সীমাহীন কষ্ট। আইদারুসের কথায় হুজুর তাকে প্রশ্ন করলেন, যদি তাই হয়ে থাকে তাহলে হুরাইয়া কেন শান্তকে এখন পর্যন্ত তুলে নিয়ে যায়নি?
কারণ শান্ত হচ্ছে খুবই সাহসী একটি ছেলে, আর অতি সাহসী কাউকে পরিকলে সাহস করা হয় না, তারা তাদের মেরে ফেলে। আর তাই ঘোড়াইরা চাচ্ছে শান্তকে অনাভাবে পরিকলে নিয়ে যেতে। অন্যভাবে মানে কি হবে? ঘোড়াইরা যে আপনাকে বললো তাকে তাড়ানোর ক্ষমতা আপনার নেই, সে এমনি এমনি এ কথা বলেনি, সে এখানে বিরাট এক কৌশল করেছে। আপনি যতই তাবিজ দেন আর যাই করেন তার কিছু করতে পারবেন না। সে কি এমন কৌশল করছে এখানে? শান্তর রুমে যে গোলাপ দেখেছেন ওইটাই হচ্ছে তার কৌশলের মূল। এটা সাধারণ কোনো গোলাপ নয়, এটা পরিলোকের অতি মূল্যবান গোলাপ। পরীরা এই গোলাপের চান খুবই পছন্দ করে। সেই সাথে এই গোলাপের আরেকটি ক্ষমতা আছে, এই গোলাপে আছে এক ধরনের বিষ যা যে কোনো মানুষকে ধীরে ধীরে জিনে পরিণত করতে পারে। শান্তর মা জিনের কথা শুনে বললেন, আমার ছেলের হাতে তো এই ফুলের কাঁটা বিঁধেছে। জিন আইদারুস বললেন, হ্যাঁ, এই ফুলের কাঁটা তার হাতে বিঁধেছে, আর এই কাঁটার বিষ আগামী 1 সপ্তাহ তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে, সাথেই সে জীবনে পরিণত হবে। আইদারুসের কথা শুনে শান্তর মা কাঁদতে শুরু করলেন। তিনি হুজুরকে বললেন, হুজুর, যত টাকা লাগে দিব, আমার ছেলেটিকে এই বিপদের হাত থেকে বাঁচান। হুজুর বললেন, দেখেন, আমি তো আর বাঁচানোর মালিক নই, বাঁচানোর মালিক হলো আল্লাহ। আমি তো উসুলা মাত্র, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এরপর তিনি আইদারুসকে বললেন, যদি এই গোলাপ নষ্ট করে ফেলা হয় তবে কি শান্তকে বাঁচানো যাবে? ওই গোলাপ নষ্ট করা মানে সমস্যার সমাধান নয়। গোলাপ থেকে শান্ত শরীরে যে বিষ গিয়েছে সে বিষ বের করতে হবে। এই বিষ বের করার জন্য একমাত্র পরীরাই আমাদের সহযোগিতা করতে পারবে। পরীরা কি আমাদের সাহায্য করবে? জিন বলল, আমার পরিচিত একজন পরী আছে, সে আমার খুব ভালো বন্ধু, তাকে বলে দেখতে পারি। আজ রাতে আমি তার সাথে কথা বলবো, যদি সে রাজি হয় তবে কালকে তাকে নিয়ে আসবো। আমি আজ বিদায় নিলাম, তবে হ্যাঁ, শান্তকে আজ রাত 12টার পর থেকে ফরজ পর্যন্ত করা পাহারায় রাখবেন। যেহেতু পরী হুজুরকে দেখেছে তাই সে শান্তকে এখান থেকে সরানোর চেষ্টা করতে পারে। এই বলে জিন আইদারুস বিদায় নিল। জিন বিদায় নেওয়ার পর শিমুল আবারও ঘরের বাতি জ্বালালো। শান্তর মাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে। এরই মধ্যে এশার আজান হলো। হুজুর কয়েকটি তাবিজ লিখে বললেন, এগুলো শান্তর ঘরে সব দরজায় জানলায় লাগিয়ে দেবেন, এতে করে পরী শান্তকে নিয়ে কোথাও যেতে পারবে না। এরই মধ্যে মসজিদের মিনার হতে এশার আজানের সুর ভেসে এলো। হুজুর শান্তর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বললেন, আজকে তাহলে আমি আসি, আগামীকাল মাগরিবের পর আবার আসবো। শান্তর মা শিমুলের হাতে 1000 টাকা দিয়ে বললেন, হুজুরকে এগিয়ে দিয়ে আয়, আর এই টাকাগুলো হুজুরকে দিয়ে দিস। শিমুল শান্তর এমন পরিস্থিতি দেখার পর ভয়ে একদম শেষ। তার উপর হুজুরকে এগিয়ে দিতে হবে। সে কোনো রকমে তার বাড়ি পর্যন্ত হুজুরের সাথে এসে হুজুরকে বড় রাস্তার পথ দেখিয়ে দিয়ে হুজুরের হাতের মুঠোয় 1000 টাকার নোট গুঁজে দিয়ে দৌড়ে নিজের ঘরে চলে এলো। গ্রামের অন্ধকার আঁকাবাঁকা রাস্তার কিনারা ঘেঁষে মোবাইলের লাইটের আলোয় হাঁটতে শুরু করলেন জিন সাধক হুজুর। গন্তব্য বড় রাস্তা। গ্রামের পরিবেশ তাই এশার সময় হওয়ার সাথে সাথেই চারিদিক একদম নীরব হয়ে গেছে। নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছেন জিন সাধক হুজুর। হঠাৎ করেই তার পাশ দিয়ে কিছু যেন একটা দ্রুত উড়ে চলে গেল। জিন সাধক হুজুর বুঝতে পারলেন হয়তো ওই পরীটাই তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে। তাই তিনি আইদারুসকে ডাকতে যাবেন। তখনই আইদারুস বলল, হুজুর, আমাকে ডাকতে হবে না, আমি জানি ওই পরী যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে, তাই আমি আপনার সাথেই আছি। আইদারুসের কথায় হুজুর নিশ্চিন্ত হলেন। এরপর তিনি আবারও পথ চলতে শুরু করলেন। কিছু দূর পথ হেঁটেই হুজুর পৌঁছে গেলেন বড় রাস্তায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলেন। সেই গাড়িতে চড়েই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। শান্তর মা শান্তর বাবার সাথে ফোনে কথা বলছিলেন। শান্তর সাথে ঘটে যাওয়া সব ঘটনা শান্তর বাবাকে তিনি খুলে বললেন। শান্তর বাবা ওই সব ভূত প্রেত জিন পরি এগুলোতে একটু কম বিশ্বাস করেন। তিনি শান্তর মাকে বললেন, এসব রেখে ছেলে ভালো ডাক্তার দেখাও। কোথাকার কোন ভণ্ড হুজুর দেখা পেয়েছো, কি করতে কি করবে সে তার ঠিক নাই।
শান্তর বাবার কথার বিপরীতে শান্তর মা শুধু হ্যাঁবাচোখ জবাব দিয়ে ফোন রেখে দিলেন। কী বা বলবেন, তিনি নিজেও যে এগুলোতে বিশ্বাস করেন না। তবে চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো আর অবিশ্বাস করতে পারেন না। কথাগুলো ভাবতে ভাবতে তিনি ছেলের রুমের দিকে গেলেন। দরজা খুলতে গিয়েও খুললেন না, কারণ হুজুর নিষেধ করে গেছেন দরজা খুলতে। নীরব নিস্তব্ধ রাত। ছেলের রুমের দরজার বাইরে চেয়ারে বসে রইলেন তিনি। এভাবেই বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লেন টেরই পায়নি। বাড়িতে গিয়ে জিন সাধক হুজুর জিন আইদারুসকে বললেন, তুমি তোমার পরিচিত পরীর সাথে কথা বলো, সম্ভব হলে তাকে এখানে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলবো। জিন আইদারুস বলল, জনাব, পরিটির সাথে আমি কথা বলবো, তবে সে এখানে আসবে কিনা সেটা বলতে পারছি না, কারণ সে মানুষের সামনে যায় না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এই বলে আইদারুস সেখান থেকে বিদায় নিল। আইদারুসের পরিচিত পরী রুকাইয়া। আইদারুস রুকাইয়ার কাছে গিয়ে শান্তর সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। রুকাইয়া সব শুনে বলে, এজন্যই আজকাল হুরাইয়াকে পরিলোকে কম দেখা যায়। আইদারুস রুকাইয়াকে জিন সাধক হুজুরের সাথে দেখা করতে বললে সে বলে, আজ নয়, কালকে যখন তোমরা শান্তকে দেখতে যাবে তখন আমিও তোমাদের সাথে যাব। যদিও আমি কারোর সামনে যাই না, তবে একটা নিষ্পাপ প্রাণ বাঁচাতে আমাকে যেতে হবে। আইদারুস রুকাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে এসে হুজুরকে রুকাইয়ার বলা কথাগুলো বলে। হুজুর সব শুনে কিছুটা স্বস্তি ফিরে পান। সকালে ফজরের আজানের সুরে ঘুম ভাঙে শান্তর মায়ের। তাড়াতাড়ি করে উঠে ও মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে অজু করে নিলেন। এরপর ফজরের নামাজ আদায় করে আস্তে আস্তে ছেলের ঘরের দিকে গেলেন। চুপি চুপি তিনি দরজা খুললেন। দরজা খুলে ভেতরে তাকাতেই চমকে গেলেন শান্তর মা। পুরো ঘরের আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার মাঝখানে এলোমেলো চুলে বসে আছে শান্ত। হঠাৎ করে মায়ের দিকেই নজর পড়তেই বিছানা থেকে এক লাফে তার দিকে আসতে লাগলো সে। তৎক্ষণাৎ শান্তর মা দরজার বাইরে এসে দরজা বন্ধ করে দিলেন। ছেলের এমন অবস্থা দেখে ওনার চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে। চোখ মুছতে মুছতে নিজের রুমের দিকে গেলেন। কোনো কিছু রান্না করতে তার ভালো লাগছে না। যেহেতু অজু আছে তাই জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলেন। হে আল্লাহ, তুমি আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নিয়েছো, আমি নীরবে মেনে নিয়েছি। এই ভেবে যে আল্লাহ তো আমাকে নিঃসন্তান রাখেননি, অন্তত পক্ষে একটা সন্তান তো দিয়েছেন। হে আল্লাহ, তোমার দেওয়া এই নিয়ামত আমার কাছ থেকে কেড়ে নিও না। মোনাজাত করে কাঁদতে লাগলেন শান্তর মা। এভাবেই কেটে গেল অনেকক্ষণ। হঠাৎ করে শুনলেন বাইরে থেকে শিমুলের মা ডাকছেন, নেহা ভাবি, ঘুমিয়ে আছেন নাকি উঠে পড়েছে? শান্তর মা জায়নামাজ গুছিয়ে রেখে বের হয়ে এলেন। শিমুলের মাকে দেখে বললেন, ভাবি, আপনি এত সকাল সকাল? হ্যাঁ, সকাল সকাল চলে এলাম। সারাদিন তো থাকি, শান্তকে দেখতে আসার সময়ই পাই না, তাই সকাল সকাল চলে এলাম। ভাবলাম ছেলেটাকে এক নজর দেখে যাই। কিন্তু আপনি কাঁদছেন কেন ভাবি? ছেলের কথা ভেবে কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। এবার চলেন শান্তকে দেখে আসি। শান্তকে তো এখন দেখা যাবে না ভাবি। কি বলছেন ভাবি? কেন দেখা যাবে না? ঘুমাচ্ছে নাকি? না, ঘুমাচ্ছে না, কিন্তু সে খুবই পাগলামি করছে। আমি গিয়েছিলাম তার রুমে, সে আমার দিকে তেড়ে এসেছিল। কি বলছেন ভাবি? শিমুল অবশ্যই আমাকে বলেছিল, তবে বিষয়টা যে এত জটিল তা তো বুঝিনি। আচ্ছা ভাবি, আমি তাহলে আসি, অনেক বেলা হয়েছে, স্কুলে যেতে হবে তো, সবকিছু রেডি করতে হবে। কি ভাবছেন ভাবি, চলে যাবেন মানে? আসুন, সামান্য চা নাস্তা করে যান। না ভাবি, এমনিতেই আপনার মন ভালো নেই, তার উপর এই বাড়িতে ঝামেলা, আপনাকে জড়াতে চাচ্ছি না। আজ আসি, অন্যদিন না হয়ে এসে চা নাস্তা খেয়ে যাব। এই বলে শিমুলের মা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে শিমুলকে বললেন, আজ স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, তুই বরং শান্তদের বাড়িতে যা, তাদের হয়তো কোনো দরকারে লাগতে পারে। শিমুল মায়ের কথায় সায় দিয়ে নাস্তা করেই শান্তদের বাড়িতে চলে আসে। ঘড়িতে তখন সকাল 8:30। শিমুল শান্তদের বাড়িতে এসে দেখে শান্তর মা শান্ত রুমের বাইরে একটি চেয়ারে নীরবে বসে আছেন। ঘড়িতে তখন সকাল 8:30। শিমুল শান্তর মায়ের পাশে গিয়ে সালাম দিয়ে বলল, খালা, শান্ত এখন কেমন আছে? শান্তর মা কান্না মিশ্রিত সুরে বললেন, বেশি ভালো নেই রে বাবা। শিমুল শান্তর মাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না খালা, জিন সাধক হুজুর আজকে সন্ধ্যা এলে দেখবেন সব ঠিক হয়ে যাবে।
কথায় কথায় শান্তর মায়ের হঠাৎ মনে পড়ল আজকে তো শান্তর টেস্টের রিপোর্ট আনার কথা। এরপর শান্তর মা শিমুলের হাতে কিছু টাকা দিয়ে শান্তর টেস্টের রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে ডাক্তারকে দেখানোর কথা বললেন। শান্তর মায়ের কথা মতো শিমুল শহরে গিয়ে শান্তর টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখায়। ডাক্তার রিপোর্ট ভালো করে চেক করে বললেন, এই রিপোর্টে তো সব কিছু স্বাভাবিক। শিমুল বলল, তাহলে শান্তর হাতে ওই রেখাটা কিসের? ডাক্তার চিন্তিত হয়ে বললেন, আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমি আরও 2টা টেস্ট দিছি রগের, সেগুলো করিয়ে নিয়ে নেবেন কেমন? যদি কিছু ধরা পড়ে। ডাক্তার কলম নিয়ে টেস্ট লিখছেন। শিমুল মনে মনে হাসছে আর বলছে, আপনি যতই টেস্ট দেন আর যাই দেন, শান্তর রোগ আমাদের মেডিকেল সায়েন্সের বোধগম্য নয়। ডাক্তার টেস্ট লিখে শিমুলের হাতে দিয়ে দিলেন। শিমুল সেটা নিয়ে বাড়ি চলে আসে। শান্তর মা শিমুলকে দেখে জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলল? শিমুল বলল, ডাক্তার শান্তর রিপোর্ট দেখে বলেছেন রিপোর্ট নর্মাল, কোনো সমস্যা নেই, আর আরও 2টি টেস্ট লিখে দিয়েছে। শান্তর মা বললেন, টেস্ট কিভাবে করাবো? শান্তর যে অবস্থা। শিমুল শান্তর মায়ের কথার জবাবে বলল, আরে খালা রাখেন তো, ডাক্তার যদি 100 টেস্টও করায় তাও এই রোগের মূল খোঁজে পাবে না, কারণ শিমুলের রোগ মেডিকেল সায়েন্সের বাইরে। এই রোগের জন্য জিন সাধক হুজুরের দরকার। শিমুলের কথায় শান্তর মা বললেন, তা অবশ্য ঠিক বলে